আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দেয়া ৪২ নাগরিকের চিঠির তথ্য অসত্য বললেন সিইসি। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠানের দাবি। দেশে করোনার নতুন ধরন শনাক্ত মিল আছে যুক্তরাজ্যের সাথে, জানিয়েছে বিসিএসআইআর। সংক্রমণে বিপর্যস্ত লন্ডন থেকে বৃহস্পতিবারও যাত্রী এনেছে বিমান। দেশের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। জনগণের জীবনমান উন্নয়নে অবদান রাখার আহ্বান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। করোনার কারণে এবার উদযাপন চলছে সীমিত পরিসরে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ডিএমপি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন কমিশনকে নিয়ে ৪২ নাগরিকের দেয়া বক্তব্যকে অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। গেল শনিবার নির্বাচনে কারচুপি ও ইভিএম কেনায় জালিয়াতি সহ আর্থিক অনিয়ম, দুর্নীতি, অসদাচরণের অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন দেশের ৪২ নাগরিক। 49,90,000 বিশিষ্ট নাগরিকদের সব অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকালে কমিশনের অবস্থান তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। দাবি করেন, যেখানে বরাদ্দ নেই সেখানে আর্থিক অনিয়মের সুযোগ কোথায়? একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের ক্ষেত্রে ১৫ জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় ২ কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা দেওয়ার নামে ২ কোটি টাকার মতো আর্থিক অসদাচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। ইভিএম পদ্ধতিতে অনিয়ম ও নির্বাচনে অসদাচরণের ক্ষেত্রে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৪২ নাগরিক। সেই বক্তব্যের সমালোচনা করে সিইসি দাবি করেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তাতে ভোটদান সহজ হয়েছে এবং দ্রুত ফলাফল প্রচার সম্ভব হচ্ছে। ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না। এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পদে ২ থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পড়ে ৬০ থেকে ৮০%। নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন। কমিশনের বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে সিইসি জানান, কোনো প্রশ্নের উত্তর দেবেন না তারা। সম্মেলনের পরে আমরা কোনো প্রশ্ন নেব না। অনেক অনেক ধন্যবাদ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মিথ্যা প্রমাণের দায় ইসির, নাগরিকদের নয়। নিয়মের কথা যে আসছে সেটা তারা প্রমাণ করুন, তথ্য প্রমাণ দিয়ে সেটা বলুন, এবং যদি এটা সরকার তদন্ত না করে তাহলে তার কিছু হচ্ছে না। যদি মহামান্য রাষ্ট্রপতির দিক থেকে কোনো তদন্ত না হয় তাহলে এটার কিছু করার নাই। নাগরিকদের বলার দরকার, নাগরিকরা এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। গণতন্ত্র, আইনের শাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা আনয়নের জন্যই আমাদের উদ্দেশ্য এটা করা। আর যেই ৪২ জনের মধ্যে ৪২ জন তো কেউ ব্যবসায়ী না। এখানে কি ব্যবসা করতে গেল? ইলেকশন কমিশন কি ব্যবসা করে নাকি ব্যবসা দেয় আমি তো জানি না এটা। আর আমরা কেউ তো তাদের ইলেকশন অবজারভেশনেও কোনোদিন কাজ করি নাই। সাধারণভাবে একজন অফিসারকে ইন্টার কারাপশন যত সহজে গিয়ে তদন্ত করতে পারে, ইলেকশন কমিশনের ব্যাপারে সেটা করা যায় না। এটা সংবিধান রক্ষা কবচ দিয়েছে নির্বাচন কমিশনকে। এটা শুধুমাত্র রাষ্ট্রপতির নির্দেশক্রমে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে অপসারিত হয়, তাদের বিরুদ্ধে যেরকম তদন্ত হয়, সেই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া নাই। চলতি বছরের অক্টোবরেই জিনোম সিকোয়েন্সে দেশে করোনার নতুন একটি মিউটেশন পেয়েছিলেন বিজ্ঞানীরা।
এটির সিকোয়েন্স কোড D681। সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের সঙ্গে এটি যথেষ্ট মিল রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। যদিও D681 করোনা ভাইরাসটি কতটা ভয়াবহ সেটি এখনও নিশ্চিত নন তারা। তবে যে এলাকার রোগীর স্যাম্পলে মিউটেশন পাওয়া গেছে সেখানকার উপর বাড়তি নজর রাখা দরকার বলে মনে করেন তারা। ভাইরাসটি নিয়ে আরও গবেষণা চলছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই এটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ, এমনটি নিশ্চিত করেছেন BCSIR এর তথ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই বিষয়ে তার যে গবেষণা চলমান রয়েছে এবং এটি আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি একটা স্টেটমেন্ট দেওয়ার মতো জায়গায়। খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে দেখে সেটা আমরা দিতে পারবো, যেটি আপনারা বলছেন যে কনফার্ম করার জন্য। আমরা যেহেতু এখনও ডিক্লেয়ার দেইনি, অতএব আপনারা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকেন সেটি সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য নয়। সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য আমরা আপনাদেরকে দিব। আমাদের এটি অলমোস্ট, যেহেতু আপনারা জানেন সায়েন্টিফিক, যেখানে গবেষণার একটা ব্যাপার আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, আমরা কনফার্ম হয়ে জাতিকে জানাতে চাই। আমাদের কাছে জাতির যে প্রত্যাশা আমরা সেটা পূরণ করতে চাই। আমার মনে হয় যে যদি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা সংক্রমণ বাড়ায় প্রয়োজনে লন্ডনের সাথে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করা হবে বলে গতকাল জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। নতুন ধরনের করোনা সংক্রমণে বিপর্যস্ত পুরো যুক্তরাজ্য। দিন দিন বেড়েই চলছে করোনার প্রকোপ। এই অবস্থায় দেশটির সাথে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বিশ্বের প্রায় অর্ধশত দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি ভারতও বন্ধ রেখেছে লন্ডনের সাথে বিমান চলাচল। কিন্তু এখনও দেশটির সাথে বিমান যোগাযোগ চালু রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবারও দেশটি থেকে এসেছে যাত্রীবাহী বিশেষ বিমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে 200 যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে। তাদের মধ্যে 165 জন যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে এবং 37 জনকে নামানো হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিন বিমানবন্দরের এক অনুষ্ঠানে যোগ দেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, ঢাকা লন্ডন রুটের ফ্লাইট আপাতত বন্ধ ঘোষণা না হলেও পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। বর্তমান এই পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কাউকে সাসপেক্ট করা হয় তাকে আবার দেখা হচ্ছে এবং প্রয়োজন বোধে তার PCR টেস্টের ব্যবস্থা করা হচ্ছে আবারও। এবং যারা যুক্তরাজ্য থেকে আসছে, বাংলাদেশ বিমান হোক কিংবা অন্যান্য এয়ারলাইন্স হোক, তাদেরকে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রীর উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই নিরাপত্তা মহড়ার আয়োজন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জরুরি ও বিপজ্জনক অবস্থায় বিমানের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কার্যক্রম মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দেশের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনিং উপলক্ষে চট্টগ্রাম ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের এ আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত ৩ জন ফিলিস্তিনি ও 1 জন শ্রীলঙ্কান সহ মোট 120 জন ক্যাডেট শপথ নেন। পরে সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সকল সদস্যদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একথাটা সবসময় মনে রাখতে হবে। আমরা বিজয়ী জাতি, জাতির পিতার নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। কাজে সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। আমার 41-এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সৈনিক হিসেবে তোমরাই দায়িত্ব পালন করবে, তোমরাই কাজ করবে। সেনাবাহিনীকে যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। মানুষের জন্যই সব কিছু করা, কাজে আমাদের সেনাবাহিনী তো মানুষের জন্যই
এই জনগণের সেনাবাহিনী জনগণের পাশেই দাঁড়াবে। এই জন্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা যে কোনো সমস্যায় আমি দেখেছি যে আমাদের সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। দেশের উন্নতি হলে সকলেরই উন্নতি হবে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে। সেই কথাটা সবসময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। করোনার প্রভাব মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি টেলিভিশনের টিআরপি নির্ধারণে নানা অসঙ্গতি রয়েছে বলে গতকাল জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এসব অসঙ্গতি দূর করতে আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করে কৌশল ঠিক করা হবে। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণের অধিকার রাখে না। দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা অন্তত ৪৫টি, এর মধ্যে সম্প্রচারে আছে ৩১টি। চ্যানেলগুলোর জনপ্রিয়তা নির্ধারণে টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি নিরূপণ করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সচিবালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ভারতসহ বিভিন্ন দেশের টিআরপি কিভাবে হয় তার পর্যালোচনা করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন, বাংলাদেশের টিআরপি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারা কখন টিআরপিতে উপরে উঠে যায়, অনেক সময় দেখা যায় যে একটা টেলিভিশন মানুষ দেখে না, কিন্তু তারা টিআরপি থেকে অনেক উপরে, এরকম অনেক কিছু ঘটে। আমরা দেখতে পাচ্ছি টিআরপির ক্ষেত্রেও নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং সেখানে যেভাবে টিআরপি নির্ধারণ হয় সে নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করে। সুতরাং এই প্রশ্নের নিরসন হওয়া প্রয়োজন এবং কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। সুতরাং এটি একটি নিয়ম নীতির মধ্যে আসা প্রয়োজন। টিআরপি নির্ধারণের কৌশল ঠিক করার পাশাপাশি অংশীজনদের নিয়ে কমিটি গঠনের কথাও বলেন তথ্যমন্ত্রী। আমরা আগামী সপ্তাহে এই টিআরপি কিভাবে নির্ধারিত হবে সেটির জন্য অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব। এটা সেই কমিটি নির্ধারণ করবে কিভাবে টিআরপি নির্ধারিত হবে। এটা আমরা আগামী সপ্তাহে এই নিয়ে একটা অংশীজনদের নিয়ে আমরা একটি কমিটি করে দিব, তারা কৌশল নির্ধারণ করবে কিভাবে টিআরপি নির্ধারিত হবে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে বিতর্কিত ও দেশ বিরোধী কিছু যেন না থাকে সেজন্য একটি নীতিমালা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মানুষের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিনটি উদযাপন চলছে। এদিকে ডিএমডি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, গির্জাগুলোকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল প্রতি বছর বড়দিনকে ঘিরে আলোকসজ্জা, সুরের মূর্ছনায় উৎসব মুখর হয়ে ওঠে এই গির্জা। কিন্তু এবছর করোনার ছোবলে জৌলুস হারিয়েছে আনুষ্ঠানিকতা। স্বল্প পরিসরে চলছে বড়দিনের আয়োজন। এবার সবার মধ্যে একটু ভয়, কিন্তু তারপরেও বড়দিন তো সবাই সেলিব্রেট করবে। আমরা সবাই আসছি ভালো মতো সেলিব্রেট করার জন্যে। হ্যাঁ, আগের মতো নাই, সেভাবে ফিল করছি না। মন যদি ভালো না থাকে আনন্দ করবেন কিভাবে? বাট তারপরও একটা স্পেশাল অকেশন, তো অকেশনটা তো আমাদেরকে যতটুকু ছোট বড় যাই হোক করতে হবে। পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং আমাদের দেশেও যেন শান্তি বজায় থাকে, এটা আমাদের মূলত প্রার্থনা। রাত 8:30টায় শুরু হয় খ্রিস্টজাগের আনুষ্ঠানিকতা। পরম ভক্তি ভরে আবাহন করা হয় যীশু খ্রিস্টকে। এর আগে সন্ধ্যায় গির্জা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, বড়দিন উপলক্ষে কোথাও নিরাপত্তাজনিত হুমকি নেই। প্রতিটা গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে, তাদের স্বেচ্ছাসেবক আছে, সিসিটিভি লাগানো আছে এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবির থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। এ সময় চার্চের পাল পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, বৈশ্বিক মহামারী পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, যারা অসুস্থ তাদের সুস্থতা, যারা সেবা করছেন চিকিৎসক ডাক্তার নার্সদের তাদের ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য, এবং এই ভাইরাসের যেন অতি সত্বর এই পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়।
আমি প্রার্থনা করে আসছি এবং প্রার্থনা করছি এবং করব। এদিকে বড়দিনকে সামনে রেখে বিশেষ সজ্জায় সেজেছে 5 তারকা হোটেলগুলো। অতিথিদের জন্য রয়েছে নানা আয়োজন। আসলে আগের মতন তো আমরা সেভাবে পালন করতে পারছি না, তারপরে চেষ্টা করতেছি পরিবার পরিজনকে নিয়ে পালন করার জন্য। এবছর রাজধানীতে 66টি গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। উপকূলীয় অবকাঠামো নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত 4টি প্রকল্পে বরাদ্দ দেয়া 1102 কোটি টাকার মধ্যে 191 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে তথ্য রয়েছে সংস্থাটির কাছে। দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকূলীয় এলাকায় 19,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বরাদ্দ কম বলে জানায় টিআইবি। দুর্যোগ অবকাঠামো নির্মাণে, বিশেষ করে আশ্রয়কেন্দ্র ও বাঁধ নির্মাণে এবং বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতির কারণে জনদুর্ভোগ এবং আর্থিক ক্ষতি হলেও জড়িতদের জবাবদিহিতার খুব একটা কার্যকর দৃষ্টান্ত দেখা যায় না। 4টি প্রকল্প সম্পর্কে যে পর্যবেক্ষণ এই গবেষণা আওতাভুক্ত, সেখানে 14 থেকে 76% পর্যন্ত যে প্রাকৃতিক ক্ষতি হয়েছে দুর্নীতির কারণে, সেই চিত্রটা তুলে ধরেছি আমরা। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা সহ দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম ও অপচয় বন্ধে জবাবদিহিতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয় টিআইবির গবেষণায়। পাশাপাশি দুর্যোগের সময় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করা হয়। আমরা ত্রাণ বিতরণে দুর্নীতির চিত্র দেখেছি। দুর্নীতি সংঘটিত হয়েছে, বিশেষ করে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হয় না, ন্যায্যতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয় না, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তারা অনেক সময় ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়। দুর্যোগের ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবিকার পুনঃপ্রতিষ্ঠা, নতুন জীবিকার সুযোগ সৃষ্টি ও দুর্যোগ মোকাবেলায় তাদের সক্ষমতা তৈরিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে টিআইবি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। করোনা মহামারীতে জাতীয় সিদ্ধান্ত ছাড়া হলগুলো খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। গেল 10 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু প্রশাসন ঘোষণা দেয় যে আবাসিক হল খোলা হবে না। হল খোলা সহ 4 দফা দাবিতে ভিসির কাছে স্মারকলিপি জমা দেয় তারা। একই দাবিতে বাংলাদেশ ছাত্রলীগও স্মারকলিপি জমা দেয় ভিসির কাছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত জানিয়ে উপাচার্য বলেন, কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ও শিক্ষার্থী শিক্ষকদের মতামত নিয়ে টিএসসি সংস্কার করার কথাও জানান ডক্টর আখতারুজ্জামান। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দেয়া 42 নাগরিকের চিঠির তথ্য অসত্য বললেন সিইসি। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠানের দাবি। দেশে করোনার নতুন ধরন শনাক্ত, মিল আছে যুক্তরাজ্যের সাথে, জানিয়েছে বিসিএসআইআর। সংক্রমণে বিপর্যস্ত লন্ডন থেকে বৃহস্পতিবারও যাত্রী এনেছে বিমান। দেশের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। জনগণের জীবনমান উন্নয়নে অবদান রাখার আহ্বান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। করোনার কারণে এবার উদযাপন চলছে সীমিত পরিসরে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।